আপনি কি ভাবছেন গায়ত্রী দেবী? আমি এখানে শুধু সময় কাটাতে আসি? আমি জানি একটা প্রোডাক্টের ডিজাইন তৈরি করতে কত পরিশ্রম লাগে। ডিজাইনারকে পুরো প্রক্রিয়া মেনে চলতে হয়। কিন্তু মিস্টার নীল সেটা করতে পারেন না, কারণ আমি ওর আগের কাজও দেখেছি। এই কথা বলতে বলতে অভিনব গায়ত্রীর চোখে চোখ রেখে তাকিয়ে রইল। এখন আমার কথা কান খুলে শুনুন, সে বলল। আমাকে তাড়াতাড়ি সেই ব্যক্তির নাম জানতে হবে যিনি এই ডিজাইন বানিয়েছেন, না হলে ফল কি হবে আপনি ভালোই জানেন। যদি চান যে অবতারে আপনার নাম আগের মতোই থাকুক, তাহলে নিজের কাজে মন দিন, কারণ এই কোম্পানির আসল মালিক মিস্টার রাঠোরের কানে এই খবর পৌঁছে গেছে। এই কথা শুনে গায়ত্রী দেবীর পায়ের তলা মাটি সরে গেল। নীল অবাক হয়ে অভিনবর দিকে তাকিয়ে রইল। আউট! তার আগেই যে আমাকে গার্ড ডাকতে হবে। এই কোম্পানি থেকে বেরিয়ে যাও, আর যদি সম্ভব হয় তাহলে কয়েকদিন আমার সামনে তোমার মুখটাও যেন না দেখি। গায়ত্রী দেবী পরের মুহূর্তেই কেবিন থেকে বেরিয়ে গেলেন। তার রাগের পাড়া চড়ে গিয়েছিল। অফিসে উপস্থিত সবাই গায়ত্রী দেবী ও নীলকে যেতে দেখছিল। অবতার অফিস থেকে বেরিয়েই গায়ত্রী দেবীর মনে একটা অদ্ভুত ঝড় বইছিল। নীল আগে কখনো তাকে এত রেগে যেতে দেখেনি। দাদিশা, ছেড়ে দিন না। এখন এমন একটা ফালতু লোকের কথা নিয়ে কেন ভাবছেন? আমিও আর এই কোম্পানিতে কাজ করতে চাই না। চুপ! তুমি যদি একটা কথাও বলো তাহলে... দাদিশা, আমি তো শুধু এটা বলছিলাম, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। পুরো শহরে আমার নাম খারাপ করে ফেলেছ, তারপরও আমার সামনে দাঁড়িয়ে নিজেকে সাফাই দিচ্ছ। কিন্তু দাদিশা, আমার তো এটা বুঝে আসে না। সনায়ার বিয়েতেও রাঠোর পরিবার ঝামেলা করেছিল, আর এখন এখানেও হঠাৎ রাঠোর পরিবার আবার এসে পড়েছে। আমাদের পেছনে এভাবে কেন লেগেছে? কোথাও এমন তো নয় যে এই অবনী ওদের কানে আমাদের বিরুদ্ধে কিছু বলছে? আমি ভাবতেও পারিনি সে এমন বড় খেলা খেলবে। বিষয়টা আরও বিগড়ে যাওয়ার আগে এবং আমরা আরও বড় বিপদে পড়ে যাওয়ার আগে ওর কাছ থেকে অবনীর ডিজাইনটা ফিরিয়ে দাও। কিন্তু দাদিশা, তারপর তো অবনী ডিজাইন ডিরেক্টর হয়ে যাবে আর আমাদের মাথার ওপর বসে নাচবে। বোঝার চেষ্টা করো, যদি ওই চেয়ারম্যান আমাদের বিরুদ্ধে একটা পদক্ষেপও নেয় তাহলে আমরা 1 মিনিটে শেষ হয়ে যাব। রাস্তার ধারে এসে দাঁড়াতে হবে। তাই ফোন করো আর অবনীকে এই মুহূর্তে অবতার অফিসে আসতে বলো। এই কথা শুনে নীল অনিচ্ছা সত্ত্বেও মোবাইল বের করে অবনীর নাম্বার ডায়াল করল আর গায়ত্রী দেবীর দিকে তাকালো। ওদিকে গৌতম আর অবনী ইতিমধ্যেই বাড়ি পৌঁছে গিয়েছিল, কিন্তু ভেতরে ঢোকার আগেই অবনী দেখল মোবাইলে স্ক্রিনে নীলের নাম ভেসে উঠেছে। গৌতম সঙ্গে সঙ্গে অবনীর কাছ থেকে মোবাইলটা নিয়ে বলল, হ্যালো, অবনীকে ফোন দাও, আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে। গৌতম বলল, ওর মুড খুব খারাপ, পরে ফোন করো। যদি কিছু জরুরি কথা থাকে তুমি আমাকেও বলতে পারো। এ কথা বলেই গৌতম হাসল আর অবনের দিকে তাকালো। ওপাশ থেকে নীল গর্জে উঠল, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি ফাটিচার? তোর সঙ্গে আমি কথা বলবো? ঠিক আছে, কোনো সমস্যা নেই। গৌতম সঙ্গে সঙ্গে কল কেটে দিল। এ দেখে অবনী বিস্মিত হয়ে গেল। আমার মনে হয় খুব তাড়াতাড়ি দাদিশা এখানে আসবেন, তাই তৈরি হয়ে যাও ওনার সঙ্গে দেখা করার জন্য। দাদিশা এখানে কেন আসবেন? অফকোর্স তোমার কাছে ক্ষমা চাইতে। আমার কাছে ক্ষমা চাইতে? স্বপ্নেও ও কাউকে ক্ষমা চায় না। কিন্তু এইবার বিষয়টা খুব বড়। এ কথা শুনে অবনী গৌতমের দিকে তাকালো। দুজনেই হেসে ফেলল আর পরের মুহূর্তেই বাড়ির ভেতরে ঢুকে গেল। কিন্তু নীল ও গায়ত্রী দেবী এখনও অবতার অফিসের বাইরেই দাঁড়িয়েছিলেন। এই ফাটিচার ঘর জামাইয়ের এত সাহস, আমার ফোন কেটে দিল। এখন তো ওর সুযোগ এসছে। অবনী আর ওই ফাটিচার গৌতমের সঙ্গে আমি নিজেই গিয়ে কথা বলবো। চলো। দাদিশার কথা শুনে নীল মুখ বাঁকিয়ে গাড়ি বের করল আর অবনীর বাড়ির দিকে চলল। পুরো রাস্তা জুড়ে গায়ত্রী দেবীর চোখে রাগের আগুন জ্বলছিল, যা যে কোনো মুহূর্তে ফেটে পড়তে পারত। দেখতে দেখতে তারা অবনীর বাড়িতে পৌঁছে গেল। গাড়ি থেকে নেমেই গায়ত্রী দেবী নীলকে ডোরবেল বাজাতে ইশারা করলেন। নীল রাগে ডোরবেলের বোতাম চাপল। ভেতরে গৌতম ডোরবেলের শব্দ শুনে দরজা খুলতে এলো। দরজা খুলে গৌতম যখন গায়ত্রী দেবী ও নীলকে দেখল, সে হেসে ফেলল। ওয়েলকাম! গায়ত্রী দেবী রাগে জ্বলতে থাকা চোখে তার দিকে তাকালেন।
পরের কাহিনী জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র পকেট এফএম ইউটিউব চ্যানেলে। আর রয়্যাল ওয়ারিশের সব এপিসোড শুনতে এখনই ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ, লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে।